হাত উঁচু করে সারেন্ডার করার জন্য তোমরা মানে মানে প্রস্তুত হয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ক্যান্টনমেন্টের খবর কি, যেটিকে আমরা উত্তরপাড়া বলি, বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্ট, সাভার ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, এগুলোতে কি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে কি ঘটছে এবং সেনাবাহিনীর মধ্যে যে বিরোধ, সেটি নিয়ে দেশের বাইরে থেকে ইউটিউবাররা, ফেসবুকাররা বা সামাজিক মাধ্যমে যাদের গত 1 বছর ধরে যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকে রীতিমতো কোনো একটি রাষ্ট্রের স্রষ্টা, কোনো একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা কিং মেকার হিসেবে ইতিমধ্যে যারা নিজেদেরকে মনে করেন এবং তাদের যারা লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন, তারাও তাদেরকে ঠিক ওইভাবেই মনে করেন যে তারা অসাধ্য সাধন করতে পারেন। তো এই মানুষগুলো, বেশ কয়েকজন মানুষ, আপনারা সবাই তাদের নাম জানেন, তারা ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেনাবাহিনীর সম্পর্কে মানুষের যে ভয়, আতঙ্ক, যেটা দরকার, খুব বেশি দরকার। তারপরে সেনাবাহিনী আপনার আমার দুলাভাই হবে না, তারা আপনার আমার ভগ্নিপতি হবে না, তারা আপনাকে সকাল বিকাল পোলাও কুরমা খাওয়াবে না। সেনাবাহিনী সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি হবে, তখন শক্ত হাতে সেই বিশৃঙ্খলা দমন করবে। দেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রমণ হবে, তখন তারা নিজেদের জীবন বিলিয়ে দেবে এবং দেশের প্রয়োজনে আমরা যারা দেশ বিরোধী কাজ করব, আমাদেরকে ডাইরেক্ট শ্যুট করার ক্ষমতা তাদের আছে। এটাই রাষ্ট্রের বিধান এবং এর জন্য কোনো আদালতে কখনো তাদের বিরুদ্ধে চাকরির কালীন সময় বা চাকরির পরে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই ইনডিউমিনিটি দিয়েই সেনাবাহিনী গঠন করা হয়, তৈরি করা হয়, আজ নয় হাজার বছর আগের থেকে। তাদের ভুল হয়, ভ্রান্তি হয়, কিন্তু সেগুলো শাসন করার জন্য, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলোর বিচার করার জন্য আলাদা আইন আছে, আলাদা কোর্ট আছে, কাছারি আছে ক্যান্টনমেন্টের ভিতরে। এই যে সেনা আইন, এর বাইরে গিয়ে আমাদের যে সিভিল প্রসিডিউর কোড রয়েছে বা ক্রিমিনাল প্রসিডিউর কোড রয়েছে, এখানে আসলে এই জিনিসগুলো হয় না। এখন যে কাজটি করা হচ্ছে এই সময়টিতে, সেটা হলো ট্র্যাডিশনাল যে সেনা আইন, সেনাবাহিনীর সদস্যদের বিচার এবং তাদের জীবন আচরণ, তাদের কর্ম, তাদের অধিক্ষেত্র, তাদের বাসস্থান, সব কিছু রীতিমতো সিসিং ফাঁক করে দেওয়ার জন্য গত 1 বছর ধরে এই সামাজিক মাধ্যমে যে ক্রমাগত প্রচার, ক্রমাগত প্রোপাগান্ডা এবং যে ক্রমাগত যাকে বলা হয় উস্কানি চলছে, তার ফলে কি হলো, পরিপূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গত 1 বছর ধরে মাঠে থাকা সত্ত্বেও তারা বলতে গেলে অনেকটা অসহায়ের মতো নীরব দর্শক হয়ে কিংবা পথচারী হয়ে টহল দিয়ে যাচ্ছে শুধু। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ঠিক আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জনগণের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার যে প্রতীক হিসেবে সেনাবাহিনীকে কল্পনা করা হয়, সেই জায়গাটা এখন এমন একটা জায়গাতে চলে এসেছে যেটা রিগেইন করা সত্যিকার অর্থে সেনাবাহিনীর জন্য দুষ্কর এবং আগামীতে বহু বছর সময় লাগবে। এটা হলো এই অপপ্রচারের ফল। 2 নম্বর হলো যে সেনাবাহিনীর পক্ষে আমাদের এই সামাজিক মাধ্যমে বলতে গেলে যে অপপ্রচার হচ্ছে, তার কাউন্টার প্রচার করার কোনো লোক নেই। সেনাবাহিনীর অনেক মেশিনারিজ আছে। প্রথমে যখন এই সমস্যাগুলো তৈরি হলো, সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে যখন অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হলো, খুব
মানে গালাগাল দেওয়া হলো। তারা যদি সেই রাজনৈতিক ব্যক্তিদের মতো কৌশলী হতেন, তারপরে ব্যবস্থা নিতেন, এই রাষ্ট্রের হাতে অনেক শক্তি। মানে টু শব্দ করার যাকে বলে সময় ছিল না। আপনাকে একটা জাস্ট আমি সাধারণত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো ব্যবহার করি না। তো এখন রাষ্ট্রশক্তি সবসময় যে আপনাকে মামলায় যেতে হবে, মোকদ্দমায় যেতে হবে, সবসময় যে আপনাকে কথার জবাবে কথা দিতে হবে, নট লাইক দ্যাট। দেয়ার আর ম্যানি প্রসিডিওর্স। সেই প্রসিডিওর দিয়ে আপনি যে কোনো আপনার যারা প্রতিপক্ষ তাদের মনে আতঙ্ক তৈরি করতে পারেন, আর সেটা যদি আপনি করতে না পারেন, কারো মুখ যদি বন্ধ করতে না পারেন, সেটা তো আপনার ব্যর্থতা। তো সেই ব্যর্থতাটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অ্যাজ এ হোল দ্য ক্যান্টনমেন্ট, তারা গত 1 বছর যাবৎ মানে পাহাড়ের মতো তারা ধৈর্য দেখানোর চেষ্টা করেছে। ঠিক আছে, যখন জনতা, মাস পিপল তাদের সাথে ধৈর্য দেখায়, সেটা ঠিক আছে। কিন্তু যখন পার্সন টু পার্সন, যখন কোনো একটা পার্সন ডিফেম করে বসে 2 লক্ষ বা 2.5 লক্ষ সদস্যের একটা বাহিনীকে, একজন সিঙ্গেল পার্সন, যখন সে 2 কোটি মানুষকে কনভিন্স করে ফেলছে একটা বক্তব্য দিয়ে, আর তখন বসে বসে তার আঙ্গুল চুষছে আর লেমন চুষ খাচ্ছে আর বলছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিংবা মনে মনে বলছে যে ওরা আমার সন্তানের মতো, ওরা আমার ভাইয়ের মতো, ওরা আমার পিতার মতো, তিনি আমার পিতার মতো, তিনি আমার বড় ভাইয়ের মতো, আমি বেয়াদবি করি কি করে, ভবিষ্যতে শিখবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এগুলো ওয়াজের ময়দানে হয়, এগুলো যুদ্ধের ময়দানে এগুলো হয় না। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় আজকের এই যে সেনাবাহিনীর যে দুরবস্থা, সেই দুরবস্থার জন্য সেনাবাহিনীর যে কর্মকর্তা, তারা কোনো অবস্থাতে তাদের দায় এড়াতে পারবেন না। এখন রাতারাতি ইচ্ছে করলে এই জিনিসটা হচ্ছে না। ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে, ব্যবসা বাণিজ্যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না, সব জায়গাতে একটা ঢিলাঢালা অবস্থা। টিএনও সাহেব দায়িত্ব পালন করছেন না, ডিসি সাহেব দায়িত্ব পালন করতে পারছেন না, এসপি সাহেব ভয় পাচ্ছেন, জেলাতে একজন বিনিয়োগ করবে পারছে না, ঘুষের রেট বেড়ে গেছে। ছোট ছোট কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সেই সচিব থেকে শুরু করে তহসিলদার পর্যন্ত, তারা সবাই এক একজনের মেজর জেনারেল হয়ে গেছেন, এক একজনের লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন। এইরকম একটা যাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের প্রত্যেকটা স্তরে এক একটা করে ফ্রাঙ্কেনস্টাইনের দানব তৈরি হয়ে গেছে। আর সেই দানব যখন তৈরি হয়ে সারা দেশে দানবীয় তাণ্ডব তৈরি করে ফেলেছে, তখন যখন সবচেয়ে পাওয়ার হাউস এই মুহূর্তে ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী, তো তাদেরকে যখন সরাসরি হিট করে কোনো মানুষ দুর্গন্ধ ছড়ায়, কোনো মানুষ যাকে বলা হয় এখানে নেতিবাচক খবর ছড়ায়, কোনো মানুষ একটার পর একটা বিভ্রান্তি ছড়ায়, তাহলে জমের ট্রেনে মানে আছে না যে মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। আমরা কোথায় আছি, কোন অবস্থায় আছি, আগামীকাল কী হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রের যতটুকু শক্তি অবশিষ্ট রয়েছে, আমাদের মধ্য থেকে যারা কর্তা ব্যক্তি, তারা যদি হুঁশে ফিরেন এবং তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলেই এই দেশ, এই জাতিকে রক্ষা করা সম্ভব। অন্যথায় কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না।